অন্য সময় আয়েশার মাথা ব্যথা করছে বললে ঈশা অস্থির হয়ে পড়তো ওর মাথা ব্যথা সারানোর জন্য। একবার টিপে দিত আর একবার ওষুধ খাওয়ার জন্য জোরাজোরি করত। আবার পর মুহূর্তে বললে, চা খেলে হয়তো ভালো লাগবে, তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। কিন্তু আজ এসবের কিছুই বলেনি ঈশা। উল্টে এমন ভাব করে চলে গেছে যেন আয়েশার মাথা ব্যথা করলে ওর কিছু আসেই যায় না। বিকালের দিকে ফারহার আগমন ঘটে। হাসান মাহমুদ নিজে গিয়ে স্টেশন থেকে ফারহাকে নিয়ে এসেছেন, কারণ ফারহার বাবা মা কোনো একটা কারণে আজ আসতে পারেনি। ওনারা বলেছেন বৃহস্পতিবার আসবেন। ঈশার মামা গ্রামের চেয়ারম্যান, তাই সবাই জানে ওনার কতটা ব্যস্ততা, তাই ওনাদের না আসা নিয়ে কেউ আর দ্বিমত করেনি। সন্ধ্যার আগে আগে অয়নের বাবা মাও চলে এসেছে। মুহূর্তেই মাহমুদ মেনশন বিয়ের আগেই যেন বিয়ে বাড়িতে পরিণত হয়েছে। বিশেষ করে মিলি আসার পর থেকে মিলি একাই পুরো বাড়িকে মাতিয়ে রেখেছে। আয়েশা আর অয়ন রাত 8টার দিকে বাসায় ফিরেছে। মূলত ওরা বিয়ে সংক্রান্ত কোনো একটা কাজে বাইরে গিয়েছিল। বাসায় ফিরতেই দেখলো পুরো বাড়িটা উৎসবমুখর হয়ে উঠেছে। ড্রয়িং রুমে তখন অয়নের বাবা মা আর রুকসানা বেগম এবং আনিশা বেগম বসে গল্প করছেন। আয়েশ মামা মামিকে সালাম করে কিছু সময় কথাবার্তা বলে নিজের রুমে চলে গেল। আনিশা বেগমের কাছ থেকে জানতে পেরেছে ফারহা ঈশার রুমে গল্প করছে, তাই আয়েশ ফ্রেশ হয়ে ঈশার রুমে গেল। ঈশা, মিলি, ফারহা তিনজনেই তখন কিছু একটা নিয়ে হেসে হেসে কথা বলছিল। আয়েশকে রুমে ঢুকতে দেখেই তিনজনে হাসি থামিয়ে দিয়ে তাকালো আয়েশের দিকে। মিলি তো দুষ্টুমি করে বলেও ফেলেছে, কি ব্যাপার আয়াস, বউকে দেখার জন্য বুঝি তর্সই ছিল না? তুই চুপ কর। তা ফারহা কেমন আছো? বলতে বলতে আয়েশ বিছানায় গিয়ে বসলো। ওরা তিনজনে বিছানার মাঝখানে বসেছিল, তাই কারো কোনো রকম নড়তে হয়নি। ফারা মুস্কি হেসে বলল, জি ভালো আছি, আপনি ভালো আছেন ভাইয়া? সে কি, আর কয়েকদিন পরেই তো তুমি আমার বউ হতে যাচ্ছ, আর এখনো ভাইয়া আপনি এসব বলছো? আমাকে আয়াস বলে রাখতে পারবে, প্রবলেম নেই। আর হ্যাঁ, আপনি নয় তুমি করে বলবে, ওকে? ফারা সৌজন্য হেসে বলল, চেষ্টা করব। গুড। তা নাস্তা করেছো? ঈশা, তোর ভাবিকে নাস্তা পানি দিয়েছিস? এসে এতক্ষণ অন্যদিকে তাকিয়েছিল। মূলত আয়াসের কথাগুলো শুনে ওর ভেতরটা ফেটে যাচ্ছিল। ইচ্ছে করছিল এখন এই রুম থেকে বের হয়ে যেতে, কিন্তু হুট করে তো ফারহা আর মিলির সামনে থেকে বের হয়ে যাওয়া যায় না। তাই আয়াসের কথাগুলো না পারতেও বসে বসে হজম করতে হচ্ছে। আয়াসের কথা শুনে ঈশা তাকালো আয়াসের দিকে, রাগ মিশ্রিত কণ্ঠে বলল, ভাবিকে নাস্তা দেওয়ার জন্য তুমি বসে থাকোনি কেন? আফটার অল তোমার বউ বলে কথা। কি বলো মিলি আপু? মিলেও ঈশার সাথে তাল মিলিয়ে হাই ফাইভ করে বলল, একদম, তোর বউকে তুই নাস্তা না দিয়ে আমরা কেন দিতে যাব? আমরা কেউই দেইনি। এখন তুই এসছিস না, নাস্তা দে বা অন্য কিছু দে, যা দেওয়ার তুই দে। প্রয়োজনে আমাদের সামনে যদি দিতে না চাস তাহলে রুমে নিয়ে গিয়ে যা ইচ্ছা দিতে পারিস। ইউ ডোন্ট কেয়ার, তাই না রেইশা? হুম। মিলির কথা শুনে ফারহা বেশ লজ্জা পেয়েছে। লাজুক কণ্ঠে বলল, মিলি আপু তুমিও না, কি সব বলছো? ওদের কথা বলো না। এখানে যতক্ষণ থাকবে ততক্ষণ এভাবেই খোঁজাতে থাকবে। ফারহা, আমার রুমে চলো। তোমার সম্পর্কে তো আমি তেমন ভালো করে কিছু জানিই না। চলো আজ একে অন্যকে ভালো করে জেনে নিব। যদি তুমি আমার পছন্দ অপছন্দগুলো জেনে রাখো আর আমি তোমার পছন্দ অপছন্দগুলো জেনে রাখি, তাহলে তো দুজনের জন্যই ভালো। পরে আর প্রবলেম হবে না। দেখি, উঠে এসো। ফারহা সাদাসিধা একটা মেয়ে, অতিরিক্ত চঞ্চলও না, আবার অতিরিক্ত বেশি কথাও বলে না। তাই এখনো কোনো রকম কথা না বাড়িয়ে আয়েশের এক কথায় বিছানা থেকে নেমে দাঁড়ালো। আয়েশ ঈশা আর মিলির দিকে তাকিয়ে বলল, যা, এবার খুশি হয়েছিস তোরা? তোদের কথা রাখতে আমি ফারহাকে নিয়ে যাচ্ছি। আরে বউয়ের সাথে একা টাইম স্পেন্ড করতে চাইছিস সেটা বললেই তো পারিস। আমাদের কথা রাখতে নিয়ে যাচ্ছিস কেন বলছিস? তুই কি মনে করেছিস আমরা কিছু বুঝি না? এখনই এই অবস্থা, তাহলে বিয়ের পর তো দেখছি বউকে ছেড়ে বাইরেও যাবি না। ফারহা বইনামার, তোমার জন্য আমার পক্ষ থেকে অগ্রিম সমবেদনা। বলেই সশব্দে হাসলো মিলে। আয়েশও একগাল হেসে বলল, মিলি, তোরা যা ইচ্ছে ভাবতে পারিস। আমি আবার কোনো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করি না। আচ্ছা, আমি আবার কারো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করি না। তবে তুই একটা কথা ভুল বলেছিস। বউকে ছেড়ে বাইরে যাব না কেন? বউকে ছেড়ে বাইরে যাব না কেন? প্রয়োজনে বউকে সহ বাইরে নিয়ে যাব। আর হ্যাঁ, তুই ঈশার সাথে আঠার মতো লেগে না থেকে অয়নকে একটু আসার সুযোগ করে দে। বেচারা একটুও ঈশার সাথে সময় কাটাতে পারেনি পুরোটা দিন। সারাদিন অনেক পরিশ্রম করেছে। এখন একটু বউয়ের কাছে আসতে দে, যাতে একটু রিল্যাক্স ফিল করতে পারে। দেখছিস না, আমি তোর ভাবিকে নিয়ে যাচ্ছি।
কথাগুলো বলে আয়েশ ফারহাকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। মিলিকে কিছু বলার সুযোগও দিল না। আয়েশ চলে যেতে ঈশার দিকে তাকালো মিলি। ঈশা এতক্ষণ ধরে হাতের নখের দিকে মনোযোগ দিয়ে তাকিয়েছিল। ঈশা, আয়াসের কথায় প্লিজ মন খারাপ করো না। তুমি তো জানোই আয়াস এরকমই, মনে কষ্ট নিও না। অবশ্যই আমি বুঝতে পারছি তোমার মনের ওপর দিয়ে কি যাচ্ছে, কিন্তু এখানে তো কারো কিছু করার নেই, তাই না? আয়াসটা যে কেন এমন করছে কে জানে। প্লিজ তুমি মন খারাপ করো না। বেশ কিছু সময় পর ঈশা মুখ তুলে তাকিয়েছে মিলির দিকে। চোখের কোণে পানি জমলেও ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, তুমি আমাকে নিয়ে ভেবো না আপু। আগে কষ্ট হলেও এখন আর হচ্ছে না। নিজের নিয়তি মেনে নিয়েছি। তবে আমার একটা বিষয় খুব ভালো লাগছে। অয়ন ভাইয়া সব জেনে শুনে আমাকে বিয়ে করছে। পরে আর আমাকে এটার জন্য কোনো রকম দোষারোপ করতে পারবে না। অয়ন ভাইয়ার সাথে তোমার কথা হয়েছে? কাল রাতে ভাইয়া আমার রুমে এসেছিল। যদিও আমি অনেক বলেছি যাতে ভাইয়া নিজের সিদ্ধান্ত থেকে সরে আসে। আর তাছাড়া অয়ন ভাইয়াকে আমি ছোট থেকে ভাইয়ের চোখেই দেখে আসছি। ওকে আমার বর হিসেবে মেনে নিতে কষ্ট হবে, কিন্তু অয়ন ভাইয়া নিজের সিদ্ধান্তেই অটল। বলেছে আমার যতদিন সময় লাগে ভাইয়া দেবে, আর আমার অতীত নিয়ে কখনো আমাকে কোনো রকম দোষারোপ করবে না। বাসার সবাইও খুশি অয়ন ভাইয়ার সাথে আমার বিয়ে হওয়াতে। তাই আমি এখন কষ্ট হলেও নিজের ভাগ্য মেনে নিয়েছি। আস্তে আস্তে হয়তো মানিয়েও নিতে শিখে যাব। পরন্ত বিকাল। সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়েছে এই ডুববে বলে। বাড়ির সামনের বাগানে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে মোবাইল টিপছে আয়াস। পরনে অফ হোয়াইট কালারের একটা শার্ট আর ব্ল্যাক জিন্স। চুলগুলো জেল দিয়ে বরাবরের মতো সেট করা। আয়াসকে বেশ সুন্দরী লাগছে। মূলত আজ ওদের বিয়ের শপিং করতে যাওয়ার কথা, আর তাই আয়াস রেডি হয়ে এমন গেট আপে গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। বলা চলে সবার জন্য ওয়েট করছে। আয়াস যখন মোবাইল টিপতে ব্যস্ত তখনই সেখানে এসে আসে। ঈশার পরনে খয়েরি কালারের একটা থ্রি পিস, যেটাতে ঈশাকে বেশ মানিয়েছে। ঈশাকে দেখে সাথে সাথে আয়াস মোবাইলটা পকেটে ঢুকিয়ে ঈশার দিকে তাকালো। তবে ঈশা তাকাচ্ছে না, বরং সে গাড়ির কাছে তাকিয়ে নিজের কপালের টিপটা ঠিক করতে ব্যস্ত। কয়েক সেকেন্ড চুপ থেকে আয়াস বলল, সবার হয়েছে? এসে এক নজর আয়াসের দিকে তাকিয়ে আবারও সামনের গ্লাসের দিকে দৃষ্টি রেখে কপালের টিপটা ঠিক করতে করতে বলল, হ্যাঁ হয়েছে, আসছে সবাই। তাহলে গাড়িতে উঠে বসো। এসবও কিছু না বলে গাড়ির ফ্রন্ট সিটের দরজাটা খুলে ওঠার জন্য উদ্যত হলো, কিন্তু কিছু একটা ভেবে থেমে গিয়ে পিছনে তাকিয়ে বলল, ভাইয়া, গাড়ি কি তুই ড্রাইভ করবি নাকি অয়ন ড্রাইভ করবে? আমি ড্রাইভ করব। তাহলে আমি পেছনেই বসি। বলে এসা ফ্রন্ট সিটের দরজাটা বন্ধ করে দিয়ে পেছনের সিটের দরজাটা খুলে উঠে বসে পড়ল। ঈশাকে পেছনের সিটে বসতে দেখে আয়েশ বেশ অবাক হলো। অবাক কণ্ঠে বলল, কেন? আমি ড্রাইভ করলে বসতে প্রবলেম কোথায়? কারণ অয়ন চায় না আমি তোর সাথে বেশি মিশি। বাবা, কাল পর্যন্ত তো অয়নকে ভাইয়া বলে সম্বোধন করছিলি, আর আজকে অয়ন ভাইয়া থেকে সোজা অয়ন হয়ে গেল, আর আমি তুমি থেকে তুই হয়ে গেলাম। অয়ন বলেছে ওকে যেন ভাইয়া না ডেকে নাম ধরে ডাকি, তাই নাম ধরে বলছি। আর তোকে তো আমি আগেও তুই করেই বলতাম। মাঝখানে কিছুটা আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম, তাই তুমি করে বলে ফেলেছি। তাই? তা অয়ন কি নিজের মুখে তোকে বলেছে যেন আমার সাথে বেশি না মিশিস? না, তা বলিনি, কিন্তু আমি ওর চাল চলন দেখে বুঝতে পারি যে ও তোর সাথে আমার বেশি মেলামেশা পছন্দ করে না। আর জানিসই তো, মেয়েদের উচিত স্বামীদের মন খুশি করে চলা, ওদের মনে আঘাত লাগে এমন কিছু থেকে বিরত থাকা। বাবা, বিয়ের আগেই স্বামী ভক্ত হয়ে গেলি, এখনো তো বিয়েই হয়নি। বলতে বলতে আজ ড্রাইভিং সিটে এসে বসে পড়ল। ঈশাকে চুপ থাকতে দেখে পেছন ঘুরে আবারও প্রশ্ন করল, কিরে বল, বিয়ের আগেই স্বামী ভক্ত হয়ে গিয়েছিস? হয়েছি। বলে ঈশা জানালা দিয়ে মেইন দরজার দিকে তাকালো, কিন্তু এখনো কেউ আসছে না দেখে ঈশা গাড়ির দরজা খুলে নেমে যেতে উদ্যত হলে আয়েশ বলে উঠল, আবার নামছিস কেন? ঈশা নামতে নামতেই বলল, আমাদের দুজনকে একসাথে গাড়িতে দেখলে অয়নের বাবা মা খারাপ ভাববে, তাই নেমে যাচ্ছি। এখানে খারাপ ভাবার কি আছে? ঈশা ততক্ষণে গাড়ি থেকে নেমে গিয়েছে, তাই আয়েশের কথাটা ওর কানে যাওয়ার আগেই ও বাড়ির ভিতরে চলে গিয়েছে। ঈশার কাজে আয়েশ বেশ বিরক্ত হলো। ওর বুঝে আসছে না এখানে খারাপ ভাবার কি আছে। ঈশা পেছনের সিটে আর ও তো সামনের সিটে, তাহলে এখানে খারাপ ভাবার কি আছে? একটু পরে আয়েশ তাকিয়ে দেখলো ঈশা ফারহা আর মিলিকে সাথে করে ভেতর থেকে বের হচ্ছে। পেছনে অয়নের মা আনিশা বেগম আর অয়নও আসছে। সবাইকে আসতে দেখে আয়েশ গাড়ি থেকে নেমে ওদের দিকে এগিয়ে গেল। কি ব্যাপার ছোট মা,
মা যাবে না? আর বাবা, চাচ্চু, মামা ওরা কোথায়? আনিশা বেগম মুস্কি হেসে বললেন, ভাবি বলেছে আমি গেলেই নাকি হবে, সে যাবে না। আমি অনেক বলেছি আমাদের সাথে চলো, কিন্তু ভাবি কিছুতে রাজি হচ্ছে না। আর তোর চাচু এবং ভাইজানের নাকি কি ইম্পর্টেন্ট কাজ আছে, তাই ওরা যেতে পারবে না। এটা কোনো কথা? আর মামা যাবে না? অয়নের মা মুস্কি হেসে বললেন, আরে তোর মামার কথা আর বলিস না। দুলাভাই আর হাসান ভাইয়া যাবে না বলে উনিও নাকি যাবেন না। বলেছে যা যা লাগে আমরা যেন দেখে শুনে নিয়ে আনি। কথা বলতে বলতে সবাই গাড়ির কাছে চলে আসলো। সামনের গাড়িটায় ছোটরা বসবে আর পেছনের গাড়িটায় বড়রা বসবে। তাই ফারহার মিলিকে নিয়ে সামনের গাড়ির কাছে গিয়ে দাঁড়িয়েছে ঈশা। এরই মধ্যে আয়েশও এসে দাঁড়িয়েছে। ওদের তিনজনকে দাঁড়িয়ে থাকতে দেখে আয়েশ বলল, ফারহা, গাড়িতে উঠে বসো। মিলি, ঈশা, তোরা উঠে বস।